সম্মানিত ভিউয়ার্স, ডিপার্টমেন্ট অফ ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আরো একটি ক্লাস 6 ইন ট্রান্সলেশন অর্থাৎ ড্রামা নিয়ে আলোচনা করব। ড্রামাটির সামারি এবং ক্যারেক্টার অ্যানালিসিস করব। তো প্রথমে আমরা চরিত্রসমূহ অর্থাৎ ক্যারেক্টার্স গুলো দেখে নেব খুবই সংক্ষেপে। দেন আবার ক্যারেক্টার গুলো আমি ডিটেলস বলবো। তারপর আমরা মূল ঘটনা নিয়ে অল্প স্বল্প আলোচনা করব। তো চলুন প্রথমে আমরা নাটকের যে চরিত্রসমূহ আছে সেগুলো একটু নিয়ে আলোচনা করি। দেখুন, ডায়োনিসাস ইনি হচ্ছে নাটকের পৃষ্ঠপোষক দেবতা। তারপর আছে জ্যান্থিয়ার্স, ইনি হচ্ছে ডায়োনিসাসের ভৃত্য। হেরাক্লিস অর অথবা হারকিউলিস, ইনি হচ্ছে একটি শব্দ অর্থাৎ লাশ। ক্যারন, ইনি হচ্ছেন মৃতজনদের আত্মাকে পার করার খেয়া নৌকার মাঝি। ইয়াকস, ইনি হচ্ছেন পাতালপুরীর দ্বার রক্ষক। চরিত্রগুলো ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন। পার্সিফনের পরিচারিকা আছে, দুজন গ্রাম্য মহিলা আছেন। প্লেটোর একজন বয়সী ভ্রাতৃ, নাট্যকার ইউরিপিডিস আছেন, নাট্যকার স্কাইলাস আছেন। আরো আছেন ক্রস দল, অর্থাৎ যুবা ও বয়োবৃদ্ধদের নিয়ে গঠিত ব্যক্তিদের ক্রস একজন বাদ্যকার বালিকা আছেন এখানে। এখানে আছেন শববাহকগণ, ভৃত্যগণ, নাচনিওয়ালা বালিকা, পাতালপুরীর বাসিন্দাগণ প্রমুখ আছেন। এখন আমরা যে নামগুলো বললাম চরিত্র, সেগুলো একটু ডিটেলস জানার চেষ্টা করি। কারণ আমরা যে চরিত্র সম্পর্কে ডিটেলস জানতে পারি তাহলে আমাদের গল্পের অর্ধেক জানা হয়ে যাবে। কারণ কোন চরিত্র কোন আপনার কোন অ্যাক্ট তাকে দেওয়া হয়েছে এটা আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের ড্রামাটি বুঝতে সুবিধা হবে। প্রথমে ডায়োনিসাস, গ্রিক দেবতা ডায়োনিসাস, আনন্দ সুরের দেবতা তিনি। অর্থাৎ আমরা জানি গ্রিকদের যে দেবতা ছিল তার মধ্যে আলাদা আলাদা পার্ট ছিল, এক একজন দেবতা এক একজন স্তরে এক একটা কাজ নিয়ে। অর্থাৎ এটা আমরা জানি যে হিন্দু ফিলোসফিতে এটা একটু অংশ। তিনি আবার নাট্যকলারও পৃষ্ঠপোষক দেবতা। তিনি একদা খুবই ক্রুদ্ধ হলেন, খুবই রাগান্বিত হলেন গ্রিক ট্র্যাজেডি নাটকের নিম্নগামিতা লক্ষ্য করে। অর্থাৎ গ্রিক যে ট্র্যাজেডি বিয়োগান্তক যে নাটকগুলি এগুলো খুবই নিম্ন পর্যায়ে চলে যাচ্ছে, এই জন্য খুবই রেগে গেলেন। আমরা একটু কথা স্পষ্ট করা দরকার আমাদের যে এই নাটকটি মূলত আহ একটা ক্রিটিসিজম টাইপের, অর্থাৎ ক্রিটিক থেকে এই নাটকটি তৈরি। হেরাক্লিয়াসের ছদ্মবেশ ধারণ করে, অর্থাৎ এই ডাইনোসাস যিনি দেবতা, তিনি হেরাক্লিয়াসের ছদ্মবেশ ধারণ করে তিনি একজন সার্থক ট্র্যাজেডি নাট্যকারকে খুঁজে বের করার জন্য মৃত্যুপুরীতে যাত্রা করেন। সাথে নেন একজন কৃতিদাস। কৃতিদাসের নাম হচ্ছে জ্যান্থিয়াস। তিনি জ্যান্থিয়াস ভাড়ামিতে খুবই চৌকস্যে। যাত্রাপথে ডাইনোসাস নানাবিধ জটিল সমস্যার মুখোমুখি হন। যাত্রাপথে ভাড়ামি দ্বারা তিনি খুবই অতিষ্ঠ হয়ে ওঠেন মাঝে মাঝেই। ডায়োনিসাসের আসল উদ্দেশ্য ছিল নাট্যকার ইউরিপিডিসকে জীবিত করে ফের পৃথিবীতে নিয়ে আসা। পাতালপুরীতে এসে ডায়োনিসাস দেখলেন ইউরিপিডিস ও স্কাইলাসকে ঝগড়ারত অবস্থায়। এদের দুজনের কে শ্রেষ্ঠ নাট্যকার সেটা বিচার করার দায়িত্ব নিলেন ডায়োনিসাস। আমরা ঘটনাটি আবারও ডিটেলস আলোচনা করব। প্রথমে আমরা চরিত্রগুলো আলোচনা করছি এখন। এখানে ডায়োনিসাস চরিত্রটির মাঝে এরিস্টোফেনিসকেই লক্ষ্য করি আমরা। অর্থাৎ যে দেবতার কথা আমরা বলছি ডায়োনিসাস, ইনি হচ্ছেন এরিস্টোফেনিসকেই আমরা লক্ষ্য করি। অর্থাৎ কখনো কখনো আমরা একটু লক্ষ্য করি প্রায়শই যে লেখক তার নিজের চরিত্রকে অন্যের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। এখানেও সেই বিষয়টি আমরা লক্ষ্য করি যে এই যে এখানে আমরা যে লেখক আমাদের যে ড্রামাটির দ্য ফ্রগস এর এই অ্যারিস্টোফেনিস নিজেই যেন নাট্যকর্মের বিচার করতে বসলেন। দেবতা ডায়োনিসাস নামক চরিত্রটি মূলত এখানে দেবতা হিসেবে নন, তিনি যেন গ্রিক নাট্যকর্মের একজন মুখপাত্র ও বিচারক হিসেবে আবির্ভূত হন দর্শকদের সামনে। জ্যান্থিয়াস ডায়োনিসাসের কৃতিদাস, যার সাথে ডন কুইক জোটের সাঙ্গপাঙ্গার তুলনা করা চলে। ভাড়ামিতে সে একবারে চৌকস। তার প্রভুর সকল কার্য পদ্ধতি যেন তার মধ্য দিয়ে বিশেষ করে তার কার্যকলাপের মাঝে ছায়া ফেলে। জ্যান্থিয়াস প্রথমে যাত্রা শুরুতেই জানায় আদিকালের কৌতুকের কথা। সে বলে সে জনসমাজে হাসির পাত্র হচ্ছে।
জবাবে ডায়োনিসাস জানান এসব ঘুণে ধরা বাক্য তিনি বহুবার শুনেছেন। জ্যান্থিয়ার্স এখানে গতানুগতিক সাহিত্যকর্মের কথাই তুলেছে, এটা সহজেই বোঝা যায়। নানা রকম চটুল বাক্য প্রয়োগ করে জ্যান্থিয়াস পরিবেশটা হাস্যরসে মুখর রাখতে চেষ্টা করেছে। তার হাস্যরসের ফাঁকে ফাঁকে ডায়োনিসাস ভরে দিয়েছেন তীব্র শ্লেষের বাণী, অর্থাৎ উপহাসের বাণী। মোট কথা, জ্যান্থিয়াস একজন ভার হিসেবে নাটকে নির্মল হাস্যরসের যোগান দিলেও মাঝে মধ্যে তার মুখ থেকেও তথাকথিত নিম্নমানের নাট্যকার ও কবিদের প্রতি শ্লেষ ও বিদ্রূপের বাণী নিক্ষিপ্ত হয়েছে। নাট্যানুষ্ঠানে নাটক দেখার মুহূর্ত জ্যান্থিয়াস জানায় তার গর্দান ব্যথা করছে, সে কোনো কিছু বলতে পারছে না, তার কাছে সবই অর্থহীন মনে হচ্ছে। অ্যারিস্টোফেনিস মঞ্চে অভিনীত সেকালের নাটকগুলোর অসারতা প্রমাণ করতে প্রয়াস পেয়েছেন। এই নাটকে জ্যান্থিয়াস আসলে একজন সাধারণ মানুষের মুখপাত্র হিসেবে কাজ করেছে। ইউরিপিডিস ফ্রক্স নাটকে নাট্যকার ও কবি ইউরিপিডিসকে একেবারে খেলো হিসেবে প্রমাণ করতে প্রয়াসী হন আরেক বিখ্যাত নাট্যকার স্কাইলাস। এটা নিয়ে প্রবল বিরোধ জমে ওঠে। আমি আবারও বলছি, ইউরিপিডিস এবং এই যে স্কাইলাস, এনার দুইজনই নাট্যকার, কিন্তু কে শ্রেষ্ঠ নাট্যকার এই নিয়ে তৈরি হয় একটি বিখ্যাত আমরা তর্ক বিতর্ক। অ্যারিস্টোফেনিস মূলত এখানে ইউরিপিডিসের নাট্যকর্মগুলোকে নির্মমভাবে আক্রমণ করেছেন। গ্রিসের খ্যাতিমান এই নাট্যকারের নাট্যকর্মগুলোকে সমালোচনা করাই নাটকের মূল উদ্দেশ্য। এর পরিণতি দেখা যায় দুজন নাট্যকারকে পাল্লায় বিচার করে স্কাইলাসকেই শ্রেষ্ঠ বিবেচিত করা হচ্ছে। আমি আবারও বলছি, আপনাদের বারবার এই চরিত্র সম্পর্কে জানতে হবে এবং বারবার প্রথম থেকে এই চরিত্রের সম্পর্কে বারবার এইগুলো শুনতে হবে। যদি আপনি একাধিকবার আমার এই ভিডিওটি দেখেন তাহলে আশা করি চরিত্র এবং ঘটনাটি ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত আমরা হঠাৎ করে সামারি কিন্তু আমরা বুঝতে অসুবিধা হয়। এজন্য সামারি বুঝতে গেলে অনেক সময় পুরা ঘটনাই পড়া লাগে, অর্থাৎ পুরো ড্রামাটাই পড়া লাগে। তবে আপনার যদি আপনারা এই সামারিটা বারবার পড়তে থাকেন তাহলে আশা করি কিছুটা হলেও বুঝতে পারবেন। স্কাইলাস ইনিও বিখ্যাত গ্রিক নাট্যকার, ট্র্যাজিক রচনায় তার গুরুত্ব অপরিসীম। দেবতা ডায়োনিসাস ইউরিপিডিসের সাথে তার তুলনা করতে গিয়ে দুজনের সাহিত্যকর্ম পাল্লায় তুলে ওজন করে স্কাইলাসকেই শেষে বিজয়ী ঘোষণা করেন। হেরাক্লিস বা হারকিউলিস, যিনি হেরাক্লিস নামে পরিচিত। ডায়োনিসাস এই হারকিউলিসের পোশাক পরে তারই ছদ্মবেশ ধারণ করে মৃতদের রাজ্যে যাত্রা করেন। আমি আবারও বলছি, ডায়োনিসাস এই হারকিউলিসের পোশাক পরে বা হেরাক্লিসের পোশাক পরে তারই ছদ্মবেশ ধারণ করে মৃতদের রাজ্যে যাত্রা করেন। শবদেহ অর্থাৎ মৃতদেহ, লাশ, এটি মূলত নির্মল হাস্যরসের যোগান দেওয়ার জন্য চিত্রিত হয়েছে। কারণ পূর্বেই বলেছি, মৃতের রাজ্যে পৌঁছানোর জন্য স্ট্রিক্স নদী পাড়ি দিতে হয়। সেই স্ট্রিক্স নদীতে খেয়া পারাপার করে ক্যারন। এই ক্যারনেই ডায়োনিসাসকে মৃত্যুর রাজ্যে নিয়ে যায়। প্লুটো ইনি হচ্ছেন পাতালপুরীর দেবতা। এ নাটকে তিনি নির্মল হাস্যরসের যোগান দিয়েছেন। ইয়াকস পাতালপুরীর বিচারক, কিন্তু ফ্রক্স নাটকে তাকে প্লুটোর প্রসাদের দ্বাররক্ষী হিসেবে দেখানো হয়েছে। এখন আমরা যে মূল নাটকটি আছে দ্য ফ্রক্স এর সামারি আলোচনা করার চেষ্টা করব এবং খুবই সংক্ষিপ্ত দেন আমরা অ্যারিস্টোফেনেস সম্পর্কে একটু তথ্য দেব। অ্যারিস্টোফেনেস এর দ্য ফ্রক্স নাটকটি অ্যাথেন্সের বার্ষিক নাট্যোৎসব লেনিয়া তে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 405 বছর আগে মঞ্চায়িত হয়। ঈসা অর্থাৎ আমরা জানি খ্রিস্টানরা ওনাকে জিজাস বলেন এবং প্রভু হিসেবে জানেন, আমরা মেসেঞ্জার হিসেবে জানি মুসলিমরা। যাই হোক, এর 1 বছর পূর্বে বিখ্যাত নাট্যকার ইউরিপিডিসের মৃত্যুবরণ হয় আর কি। অ্যারিস্টোফেনিস রচিত কমেডিগুলোর মাঝে অন্যতম শ্রেষ্ঠ হচ্ছে ফ্রক্স। এই নাটকের মূল বিষয় হচ্ছে ট্র্যাজেডি, রচয়িতাদের ব্যর্থতা। যারা ট্র্যাজেডি বিয়োগান্তক যে নাটকগুলো লিখেছিলেন তাদের যে ব্যর্থতা সেটি তিনি তুলে ধরছেন। নাটকের শুরুতেই আমরা প্রত্যক্ষ করি ডায়োনিসাস বর্তমানকালের ট্র্যাজেডি রচয়িতাদের ট্র্যাজেডি কর্মগুলোতে মোটেই তৃপ্তি না পেয়ে হেরাক্লিসের ছদ্মবেশ ধারণ করে
পাতালপুরীর উদ্দেশ্যে যাত্রা করেছেন। তার প্রধান উদ্দেশ্য হচ্ছে ইউরিপিডিসকে ফের জীবিত করে তাকে নাট্য জগতে ফিরিয়ে নিয়ে আসবেন। অর্থাৎ ইউরিপিডিস ছিলেন একজন শ্রেষ্ঠ নাট্যকার। ইতিপূর্বে আমি সেটি উল্লেখ করেছি। দেবতা ডায়োনিসাস গ্রিক ট্র্যাজেডির গুণগত মানের ব্যর্থতা ও অধঃপতন দেখে শেষ পর্যন্ত হেরাক্লিসের ছদ্মবেশ ধারণকারী তার কৃতিদাস ও ভার জ্যান্থিয়াসকে সাথে নিয়ে অর্থাৎ ভ্যাড়ামি যে জ্যান্থিয়াস সাথে নিয়ে নিজ প্রিয় নাট্যকারের সন্ধান করতে মৃতের রাজ্য অর্থাৎ মৃতপুরীতে বা পাতালপুরীতে যাত্রা করেন। এই পাতালপুরী হেডাস নামে খ্যাত। তার মূল উদ্দেশ্য হলো নাট্যকার ইউরিপিডিসকে জীবিত করে ফের পৃথিবীতে ফিরিয়ে এনে আবার নাটক রচনা করাবেন। তখন তিনি হারকিউলিস বা হেরাক্লিসের কাছে পাতালপুরের রাস্তা জিজ্ঞেস করলেন, কারণ সে এর আগে সার্বেরাস আর কার্বেরাস নামক হাউন্ডকে আনতে সেখানে গিয়েছিল। মজার ব্যাপার হলো সে যখন হেরাক্লিসের বাড়ির দরজায় হেডেস এ যাওয়ার দ্রুততম পথ সম্পর্কে জানতে চাচ্ছিল, অর্থাৎ ওই যে পাতালপুরী যাওয়ার জন্য মানে খুব দ্রুত যাবে এজন্য জিজ্ঞেস করলো, তখন হেরাক্লিসের ছদ্মবেশে সেখানে গিয়েছিল তার নিজের মতোই অন্য কাউকে দরজায় দেখে হেরাক্লিস খুবই মজা পায়। অর্থাৎ হেরাক্লিসের বাড়িতে যে মানে করাঘাত করলো যে আমি হেডেসে যাব অর্থাৎ পাতালপুরে যাব, আমাকে একটু দ্রুততম পথ দেখান। তখন হেরাক্লিস খুবই অবাক হলেন যে তারই বেশ ধরে তারই ছদ্মবেশে তাকে মানে জিজ্ঞেস করছে, তারই দরজায় এসে দেখা দিয়েছে হেরাক্লিস। খুব মজা পেল বিষয়টা নিয়ে। হেরাক্লিস তখন তাকে কারণ জিজ্ঞাসা করলে সে জানায় ভালো মানের কবি আনতে সে সেখানে যাচ্ছে। অর্থাৎ হেরাক্লিস তখন জিজ্ঞেস করলেন কেন ওখানে যাচ্ছেন। তখন আপনার যে কবি অর্থাৎ লেখক আমাদের অ্যারিস্টোফেনেস তিনি উত্তর দিলেন যে আমি ভালো মানের একটু কবি আনতে যাচ্ছি। হেরাক্লিস তার কাছে সফোক্লিস পুত্র আইওফেম, অ্যাগাথন, জেনোক্লিস, পাইথান, জেলাস সহ আরো অনেক কবির খবর জানতে চায়। ডায়োনিসাস সবার খবর বলে যায়। ডায়োনিসাস বাকি কবিদের পাতাহীন গাছের সাথে তুলনা করে, আর এজন্যই সত্যিকারের কবি ইউরিপিডিসের দরকার। হেরাক্লিস তখন তাকে জানায় সেখানে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে গলায় ফাঁস দিয়ে ঝুলে যাওয়া অর হ্যামলেক বিষ খাওয়া অথবা উঁচু দালান থেকে লাফ দেওয়া। তার যেটা পছন্দ হয় সে সেটাই করতে পারে। ডায়োনিসাস এই কথা শুনে রেগে গেলে তারপর সে তাকে সেই রাস্তা বলে দেয়। মৃত্যুপুরীতে যাওয়ার আগে পার হতে হয় স্ট্রিক্স নদী। ইতিপূর্বে আমি উল্লেখ করেছি স্ট্রিক্স নদী। স্ট্রিক্স নদীর খেয়া নৌকার মাঝি ক্যারন তাদেরকে পার করে দেয়। তারা এসে পৌঁছান মৃত্যুপুরীতে। নৌকার দুপাশে অনবরত ব্যাঙের ডাকের আওয়াজ পাওয়া যায়। সম্ভবত এই ব্যাঙের ডাকের কারণেই হয়তো দ্য ফ্রগস নামটি উল্লেখ করেছে। আরো একটি মতবাদ আছে বা আরো একটি অপিনিয়ন আছে যে ওখানে ক্রস দলদের যে ভেড়ামি, যে ব্যাঙের মতন শব্দ করা, খুবই বকবকানি, এখান থেকে অনেকে মনে বলছেন যে ওইখান থেকে ওই নামটি নেওয়া হয়েছে দ্য ফ্রগস। যা হোক, অতঃপর পাতালপুরীতে পৌঁছার পরে একের পর এক হাস্যরসাত্মক ঘটনা ঘটতে থাকে। এদিকে ডায়োনিসাস নাট্যকারদের সন্ধান করতে গিয়ে দেখলেন এক জায়গায় নাট্যকার ইউরিপিডিস আর স্কাইলাস দুজনে বিশাল বিবাদ করছেন। এই নাটকের সবচাইতে চিত্তাকর্ষক দিক হচ্ছে স্কাইলাসের সাথে ইউরিপিডিসের প্রতিযোগিতা। কে পাবেন শ্রেষ্ঠ নাট্যকারের মর্যাদা, আর যিনি শ্রেষ্ঠ হবেন তিনি পাতালের ভোজসভায় রক্ষিত শ্রেষ্ঠ আসন নেবেন। অর্থাৎ আপনার এটা আন্ডার ওয়ার্ল্ড বলা হয়, এই যে পাতাল আসনটিতে আসন নেবেন। দুজনের মাঝে কে শ্রেষ্ঠ এটা প্রমাণ করার জন্য প্রতিযোগিতার আয়োজন করা হলো। লড়াই হবে দু কবির মাঝে, যিনি জিতবেন তিনিই পাবেন শ্রেষ্ঠ আসন। বিচারক হিসেবে বসলেন ডায়োনিসাস নিজেই, অর্থাৎ আমাদের লেখক অ্যারিস্টোফেনেস। প্রতিযোগিতাটা এমন কোনো বিষয় নয় শুধু একটি দাঁড়িপাল্লা ঝুলিয়ে ওদের দুজনের নাটকের লাইনগুলো দুপাশে বসে ওজন করা হবে। অর্থাৎ যে যে শব্দগুলো লেখছে বা যার শব্দের ভার বেশি, ওজন বেশি, সেটি সেই জয়ী হবে। ওজনে যার শব্দাবলী ও বিষয়বস্তু ভারী হবে সেই জয়ী বলে বিবেচিত হবে। বিষয়টা হাস্যকর হলে মেনে নিতে হবে। যা হোক, অবশ্য এ লড়াই শুরু হওয়ার আগে দুজনেই বেশ কিছু সময় ধরে বাক যুদ্ধ চালালেন। এখানে একে অপরকে তীব্র ভাষায় আক্রমণ করলেন। অ্যারিস্টোফেনিস এ নাটকে ইউরিপিডিসকে নিয়ে বিদ্রূপ করেছেন।
অ্যারিস্টোফেনিস ইউরিপিডিসকে অভিযুক্ত করেছেন ট্র্যাজেডির নৈতিক দিকের অধঃপতন ঘটানোর জন্য। ইউরিপিডিসের মৃত্যুর পরপরই অ্যারিস্টোফেনিস তার ফ্রক্স নাটকটি রচনা করেন। আসলে এই বাকযুদ্ধের দ্বারা অ্যারিস্টোফেনিস দুজনের নাট্যকর্মকে মূল্যায়ন করতে প্রয়াসী হয়েছেন। মূলত ইউরিপিডিসের নাট্যকর্মের সমালোচনা করতে প্রয়াসী হয়েছেন অ্যারিস্টোফেনিস। নাট্যকার ইউরিপিডিস তার পূর্বসূরি নাট্যকার স্কাইলাস সম্পর্কে অভিযোগ তুলে বলেন যে স্কাইলাসের নাটক খুবই দুর্বোধ্য, বারবার একই বিষয় তিনি উচ্চারণ করেন তার সৃষ্টকর্মে। তিনি বড়ই উচ্চস্বরে তার বক্তব্য তুলে ধরেন এবং তিনি যুদ্ধের সপক্ষে সর্বদা তার মত প্রকাশ করতে প্রয়াসী হন শিল্পকর্মের মাধ্যমে। স্ক্যালাস এই অভিযোগের জবাবে জানান যে ইউরিপিডিসের নাটকে প্রাণ বলতে কিছুই নেই, একেবারেই প্রাণহীন, বিবর্ণ আর শুষ্ক। শুধু হালকা যুক্তিতর্ক দ্বারা তার নাটক পরিপূর্ণ, মহৎ কোনো নৈতিক দিক তার নাটকে প্রত্যক্ষ করা যায় না। বিচার কার্য শুরু হলে তাদের দুজনের নাটকের বিষয়গুলো যখন দুপাশের পাল্লায় তুলে দেওয়া হলো, তখন দেখা গেল স্কাইলাসের দিকে পাল্লা ঝুলে পড়েছে, সেদিকটাই ভারী। ডায়োনিসাস তাকে বিজয়ী ঘোষণা করলেন আর ইউরিপিডিসকে না নিয়ে স্কাইলাসকে সাথে নিয়েই এথেন্সে ফিরে যাওয়ার উদ্যোগ নিলেন। তো এই ছিল দ্য ফ্রক্স এর খুবই সংক্ষিপ্ত আলোচনা। আমরা এখন যদি একটু দ্য কবি সম্পর্কে একটু জানার চেষ্টা করি। অ্যারিস্টোফেনিসের সময়কালে বিদ্রোহাত্মক কমেডি যথেষ্ট জনপ্রিয়তা পায়। এই কমেডি সাধারণ মানুষের জীবনযাত্রাকে অবলম্বন করে রচিত হতো। সমাজে উচ্চ স্তরের নানা নিয়ম নীতি থেকে শুরু করে নিম্ন পর্যায়ের নানা শ্রেণীর মানুষের জীবনযাত্রার এক রূপ তীব্র সমালোচনায় বলা যায় একে। অ্যারিস্টোফেনিস তার নাট্যকর্মে শুধু বিদ্রোহী করেননি, তিনি নতুন নিয়ম নীতি ও শিক্ষা ব্যবস্থার দিকেও ইঙ্গিত প্রদান করেছেন। দেবতা ডায়োনিসাস নামক চরিত্রটি সৃষ্টির মাধ্যমে নন, তিনি নিজেই যেন গ্রিসের সাহিত্যকর্মের বিচারক হয়ে বসেছেন তার ফ্রক্স নাটকে। তীব্র সেলেসিয়ার দৃষ্টিতে পর্যবেক্ষণ করেছেন ট্র্যাজেডি সাহিত্যের কর্মগুলোর নিম্নগামিতা। নিম্নমানের এই ট্র্যাজেডি কর্মকেই তিনি সরাসরি আক্রমণ করেছেন এই নাটকে। ফ্রগস নাটকটিতে মোটামুটি একটি জটিল ফ্যান্টাসি অর্থাৎ অবাস্তব কল্পনা নাটক হিসেবে ধরে নেওয়া যায়। এ নাটকে আমরা প্রথমবারের মতো সৃষ্টিশীল একটি গ্রিক সাহিত্যকর্ম, বিশেষ করে সমালোচনামূলক একটি সাহিত্যকর্মের সাক্ষাৎ লাভ করতে পারি। তো এই ছিল অ্যারিস্টোফেনিস এর দ্য ফ্রগস এর চরিত্র এবং বাংলা সামারি সংক্ষিপ্ত আলোচনা। তো আজ এই পর্যন্ত, অন্য একদিন অন্য কোনো বিষয় নিয়ে আবারও আসবো। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বাই।